আবার তোমাদের সামনে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত, আমারও ভালো লাগছে। তোমরা বাসায় আশা করি নিজেদের যত্ন নিচ্ছ এবং আমরা যে লেকচারগুলো দিয়েছি সেগুলো বাসায় অবশ্যই দেখতেছো, কারণ আগেই বলেছি যে এগুলোর উপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তোমরা অত্যন্ত যত্ন সহকারে এই লেকচারগুলো বাসায় ফলো করবে। আজকে আমি তোমাদের সামনে অর্থাৎ এই প্রথম অধ্যায়ের তৃতীয় লেকচার এবং এটাই শেষ। এই অধ্যায়ের উপর এটাই হবে আমাদের শেষ লেকচার। আমাদের চ্যাপ্টার আজকে শেষ হয়ে যাবে। এই যে তিনটা লেকচার প্রথম অধ্যায়ের উপর দেওয়া হলো, এগুলো বাসায় ভালো করে পড়বে এবং অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে। আজকে তাহলে আমরা শুরু করব এই চ্যাপ্টারের শেষ লেকচার। এর আগে আমরা আলোচনা করেছিলাম সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন নিয়ে। আজকে আমরা আলোচনা করব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন নিয়ে। তাহলে আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে এই চ্যাপ্টারের আরও কিছু থিওরি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। আমরা এর আগের ক্লাসে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমরা দেখেছিলাম যে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। আজকে আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির কি পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করব। আমাদের অবশ্যই মনে আছে যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে। আমি তারপরেও তোমাদের সুবিধার্থে আবারও মনে করিয়ে দিচ্ছি যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা কেমন হয় সেটা আমরা আলোচনা করব। প্রথমে আমরা ধরে নিই যে দুটি বস্তু পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পরস্পরের সংস্পর্শে আছে। কয়টা বস্তু? দুটি বস্তু, এবং বস্তু দুটি তাপমাত্রা T1 ও T2। এখন যদি T1 T2 থেকে বড় হয়, T1 T2 থেকে বড়, অর্থাৎ একটা বস্তু হবে উত্তপ্ত আর একটা বস্তু শীতল হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক্ষেত্রে দুইটা বস্তুর মধ্যে তাপের স্থানান্তরটা কেমন হবে? শীতল বস্তু থেকে উত্তপ্ত বস্তুতে যাবে, না তাপ উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে যাবে? অবশ্যই আমরা বিষয়টা বুঝি না যে তাপ উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে যাবে। তাহলে এখানে যে বস্তুর তাপমাত্রা T1 সেটি হলো উত্তপ্ত বস্তু, আর যে বস্তুর তাপমাত্রা T2 সেটি হলো শীতল বস্তু, কারণ T2 এখানে ছোট। ধরা যাক যে খুব অল্প সময়ের মধ্যে dQ পরিমাণ তাপ উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হলো। খুব ক্ষুদ্র পরিমাণ তাপ dQ, এখানে dQ দ্বারা ডি চিহ্নটা দ্বারা ক্ষুদ্র পরিমাণ বোঝায় যে খুব ক্ষুদ্র পরিমাণ তাপ অল্প সময়ের মধ্যে উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হলো। অর্থাৎ কি হলো? উত্তপ্ত বস্তুর তাপ বৃদ্ধি পেল না হ্রাস পেল? তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারছি যে উত্তপ্ত বস্তুর তাপ dQ পরিমাণ হ্রাস পেল এবং শীতল বস্তুর তাপ dQ পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে এখানে কারো তাপ বৃদ্ধি পেল এবং কারো তাপ হ্রাস পেল। তাহলে এন্ট্রপির পরিবর্তন দুইটা বস্তুর ক্ষেত্রে কি হবে? সুতরাং -dQ/T1 উত্তপ্ত বস্তুর এন্ট্রপির হ্রাস, এখানে মাইনাস চিহ্নটা দ্বারা হ্রাস বোঝানো হয়েছে, অর্থাৎ ঋণাত্মক বলতে আমরা কি বুঝি? হ্রাস বা কমে যাওয়া। এবং dQ/T2 শীতল বস্তুর এন্ট্রপি বৃদ্ধি। সুতরাং সিস্টেমের মোট এন্ট্রপির পরিবর্তন হবে ds - dQ/T1 প্লাস dQ/T2। তাহলে এখানে দুইটা বস্তুর, এখানে T1 T2র মান আমরা জানি না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো যে এখানে আমরা
T1 T2-র মান জানি না, তাহলে এই সমীকরণ থেকে DS এর মানটা কি শূন্য আসবে না ঋণাত্মক আসবে না কি আসবে? হ্যাঁ, তোমরা একটু চিন্তা করো, এখান থেকে সমীকরণের মানটা কেমন আসবে? 0 আসা সম্ভব? যেহেতু T1 T2 সমান নয় সেহেতু 0 আসবে না, এখানে T1 বড়। তো উপরে ডিকিউ, দুইটার ক্ষেত্রেই উপরে আছে ডিকিউ, অর্থাৎ দুইটা উপরে যদি সেম মান থাকে এবং নিচের মানটা যদি বড় হয় তাহলে সেই মানটা তত ছোট, অর্থাৎ কোনো ভগ্নাংশের ক্ষেত্রে যদি নিচের যে হর থাকে হরটা যদি বড় হয় সেই ভগ্নাংশের মান ছোট হয়। সুতরাং আমরা এখানে বলতে পারি যে dq/t1 dq/t2 থেকে ছোট। আবারও বলছি যে এখানে dq/t1 dq/t2 থেকে ছোট, তাহলে এই সমীকরণটার মান অবশ্যই ধনাত্মক আসবে। এই সমীকরণটার মান অবশ্যই ধনাত্মক আসবে। সুতরাং আমরা উপরের সমীকরণ থেকে দেখা যায় যে যেহেতু T1 > T2 সেহেতু DS অবশ্যই 0 থেকে বড় হবে, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। তো আমরা একটু আগে জানি যে ঋণাত্মক মানে হ্রাস পাওয়া আর ধনাত্মক মানে কি বৃদ্ধি পাওয়া। সুতরাং আমরা এখানে কি সিদ্ধান্ত উপনীত হতে পারি যে অবশ্যই এন্ট্রপি অর্থাৎ অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন হয়, অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পায়। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায় বা পরিবর্তন হয়, আর প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে? স্থির থাকে। কর্ম সম্পাদন সহক, কর্ম সম্পাদন সহক কাকে বলে বা কপ? কর্ম সম্পাদন সহক বা কপ কাকে বলে? নিম্ন তাপমাত্রার তাপাধার হতে অপসারিত তাপ বহিস্থ সংস্থা কর্তৃক সম্পাদিত কাজের অনুপাতকে, অর্থাৎ এখানে অপসারিত তাপ আর একটা হলো বহিস্থ সংস্থা কর্তৃক সম্পাদিত কাজের অনুপাতকে বলা হয় রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহক। রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহক বা কপ। তাই এই কর্ম সম্পাদন সহকটা কোন ক্ষেত্রে হয়? রেফ্রিজারেটরের ক্ষেত্রে, তাই না? রেফ্রিজারেটরের ক্ষেত্রে এটা হয়ে থাকে, কারণ রেফ্রিজারেটরের ক্ষেত্রে অর্থাৎ ফ্রিজের ক্ষেত্রে কি ঘটনা ঘটে এখানে, যে আমরা নর্মালি জানি যে তাপ সবসময় উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে যায়, তাই না? আর এক্ষেত্রে কি ঘটে? এক্ষেত্রে কিন্তু তার উল্টা ঘটনা। হ্যাঁ, ফ্রিজ শীতল হবে, অর্থাৎ ফ্রিজের তাপমাত্রা বাইরের তাপমাত্রা থেকে কম থাকে, তাহলে বাইরে থেকে তাপ ফ্রিজে আসার কথা, তাই না? কিন্তু এটা হয় না, ফ্রিজ থেকে তাপ বাইরে যায়, অর্থাৎ ফ্রিজ থেকে যত তাপ কমতে থাকবে তত তার তাপমাত্রাটা এটা তত শীতল হবে। আমরা বিভিন্ন তাপীয় ক্রিয়া নিয়ে আলোচনা করেছি, তো সেক্ষেত্রে বিভিন্ন তাপীয় ক্রিয়ায় কৃত কাজ নিয়েও আলোচনা করেছি। তো এখানে আমরা যে কয়টি তাপীয় ক্রিয়ার কৃত কাজ নিয়ে আলোচনা করেছি, আমরা তার নামগুলো একটু আবারও তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। একটা ছিল সমচাপ প্রক্রিয়া, তারপরে ছিল সম আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা 4টা প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, কী কী প্রক্রিয়া? সমচাপ, এখানে অবশ্যই চাপের কোনো পরিবর্তন হবে না। তারপরটা ছিল সম আয়তন প্রক্রিয়া, এখানে আয়তনের কোনো পরিবর্তন হবে না। তারপরটা কি ছিল? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে কি? এখানে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে তাপের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি এই জিনিসগুলো বুঝি যে কোন প্রক্রিয়ায় কার পরিবর্তন হবে না, তাহলে আমাদের বিষয়টা বোঝা আরও বেশি সহজ হবে, ঠিক আছে, আমরা এক্ষেত্রে সমচাপ প্রক্রিয়ায় কাজের কি মান পাই এটা আমরা একটু দেখি। যে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ DW = PdV, অর্থাৎ কৃত কাজ চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। সমচাপ প্রক্রিয়ায় আমার কৃত কাজের মানটা কি হবে? চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। সম আয়তন প্রক্রিয়ায় কি হবে? আয়তনের পরিবর্তন হবে না। তাহলে যদি আমি উপরে যে একটা সমীকরণ আছে DW = PdV,
এখানে যদি আয়তনের পরিবর্তন না হয় তাহলে ডিভির মানটা কি হবে? শূন্য। তো ডিভির মান যদি আমি উপরের সমীকরণে শূন্য বসাই, অর্থাৎ ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি সমীকরণে ডিভির মান যদি আমি শূন্য বসাই তাহলে কি হবে? ডিডাব্লিউটা অবশ্যই 0 আসবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন শূন্য, তাই কৃতকাজ ও এখানে শূন্য হবে। এরপর সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় কিসের পরিবর্তন হয় না? উষ্ণতা অর্থাৎ তাপ। যেহেতু এই প্রক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন হয় না, তাই সিস্টেম কর্তৃক কৃত কাজ, সিস্টেমের সরবরাহকৃত আমার কি হবে বলো শিক্ষার্থীরা? প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তাই সিস্টেম দ্বারা যে কাজ সম্পাদিত হবে সেই কাজটা অবশ্যই সিস্টেমের নিজের অন্তস্থ শক্তি দ্বারা সম্পাদিত হবে, ফলে সিস্টেমের অন্তস্থ শক্তি হ্রাস পাবে। অর্থাৎ এক্ষেত্রে আমার কৃতকাজের মান কি হবে? কমে যাবে, সিস্টেমের অন্তস্থ শক্তি হ্রাস পাবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়? রুদ্ধতাপীয় প্রক্রিয়া এক্ষেত্রে তাপের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সিস্টেম কর্তৃক কৃত কাজ অথবা সিস্টেমের উপর কৃত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস বা বৃদ্ধির সমান। তাহলে আমরা চারটা প্রক্রিয়ায় তাপের কি পরিবর্তন হয় এই বিষয়গুলো আমরা বুঝলাম। আমাদের পরীক্ষায় আসতে পারে যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা কোন প্রক্রিয়ায় কৃত কাজের মান বেশি পাওয়া যায়, এই ধরনের প্রশ্ন আমাদের অনুধাবনের জন্য আসতে পারে। তোমরা যদি এই চারটা প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় কাজের মান শূন্য, কোন প্রক্রিয়ায় কাজের মান সরবরাহকৃত তাপশক্তির সমান, এই বিষয়গুলো যদি জানি তাহলে আমরা এই চারটা প্রক্রিয়ার মধ্যে যে কোনো প্রক্রিয়া দিক না কেন আমরা অবশ্যই বিষয়টা আলোচনা করতে পারবো বা পরীক্ষা লিখতে পারবো। রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয় বলে অভ্যন্তরীণ শক্তি তথা তাপমাত্রা হ্রাস পায়। পক্ষান্তরে রুদ্ধতাপীয় সংকোচনের সময় বাইরে থেকে শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয় বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে যখন সিস্টেমের উপর কাজ সম্পাদিত হবে তখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আর যদি সিস্টেম নিজে কাজ করে তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে কখন সিস্টেমের অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং কখন সিস্টেমের অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। বলতে পারবা তোমরা এখন? যখন সিস্টেমের উপর কাজ সম্পাদিত হবে তখনই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আর যদি সিস্টেম নিজে কাজ করে তখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। আমরা এখন এই চ্যাপ্টারের মোটামুটি থিওরি শেষ। আমরা মোটামুটি থিওরি যে আলোচনা করেছি এগুলো বাসায় ভালো করে পড়ো, এগুলো পড়লে মোটামুটি ধারণা থাকবে পরীক্ষার জন্য, এগুলো পড়লে মোটামুটি হবে। আর আমরা এখন গাণিতিক সমস্যা বলি, অর্থাৎ বইয়ের যে অঙ্কগুলো আছে সব অঙ্ক এভাবে করানো সম্ভব না, অর্থাৎ তোমাদের গাণিতিক সমস্যা যাতে তোমরা নিজেরা বাসায় কিছু অঙ্ক করতে পারো, তাই আমি প্রত্যেকটা সূত্রের এক একটা অঙ্ক এখানে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি এগুলো ভালোভাবে খেয়াল করো তাহলে অবশ্যই এই নিয়মের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পারবে। এখানে একটা অঙ্ক আছে যে একটি তাপ ইঞ্জিনের দক্ষতা 80%, একটি তাপ ইঞ্জিনের দক্ষতা 80%, গ্রাহকের তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস হলে উৎসের তাপমাত্রা কত? আমার এখানে দক্ষতা দেওয়া আছে, আমরা জানি দক্ষতাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এবং গ্রাহকের তাপমাত্রা আছে। এটাকেও আমাদের কি দিয়ে প্রকাশ করা হয় সেটা আমরা জানি, আমাকে বের করতে হবে উৎসের তাপমাত্রা। শিক্ষার্থী বন্ধুরা, যদি অঙ্ক করতে হয় আমাদের ফিজিক্সের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সূত্রগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে। যদি আমাদের সূত্র মুখস্থ না থাকে তাহলে আমরা কোনো অঙ্কই
করতে পারবো না। এবং প্রশ্নের যে ধরন সেটা তোমরা জানো যে অর্থাৎ যে প্রয়োগের যে প্রশ্ন সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথই থাকবে, ম্যাথই থাকবে। এবং উচ্চতর দক্ষতা যেটা অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন সেখানেও প্রায় ম্যাথই থাকে। সো আমরা যদি সূত্রগুলো ভালো জানি তাহলে অবশ্যই ফিজিক্সের অনেক কিছু শেখা হয়ে যাবে। এবং সূত্রগুলো জানার পরে কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, কি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, দক্ষতাকে আমরা যদি যে প্রতীক আমরা সবসময় ব্যবহার করি সেটা ব্যবহার না করে অন্য তুমি যে কোনো একটা সিম্বল ইউজ করলা তাহলে কিন্তু হবে না। সব জায়গায় যে সিম্বলটা ইউজ করা হয় তোমাকেও সেই সিম্বলটা ইউজ করতে হবে। সেই জন্য এটাও আমাদের মনে রাখতে হবে যে দক্ষতাকে কী দিয়ে প্রকাশ করা হয়, গ্রাহকের তাপমাত্রাকে কী দিয়ে প্রকাশ করা হয়, উৎসের তাপমাত্রাকে কী দিয়ে প্রকাশ করা হয়। তাহলেই তুমি সূত্রটা সহজেই ধরতে পারবে। তাহলে আমার এখানে দুইটা জিনিস দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, আমাকে উৎসের তাপমাত্রা বের করতে হবে। খুবই সহজ একটা অঙ্ক, প্রাথমিক লেভেলের অঙ্ক। প্রথমেই আমরা লিখব দেওয়া আছে দক্ষতা ইটা, এটা ইকুয়াল টু 80%। 80% মানে কি 80/100। গ্রাহকের তাপমাত্রা T2 ইকুয়াল টু কত 127 ডিগ্রি সেলসিয়াস। আমার এই দক্ষতার অঙ্কে বা এই চ্যাপ্টার অঙ্কের ক্ষেত্রে যদি তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া থাকে অবশ্যই আমাকে কেলভিনে নিতে হবে। তাহলে আমরা জানি, আমরা এর আগে করেছি বা ক্লাস 9-10-এ করেছি যে সেলসিয়াস স্কেল থেকে তাপমাত্রাকে যদি আমরা কেলভিন স্কেলে নিই কীভাবে নিব। শিক্ষার্থী বন্ধুরা, আমাকে অবশ্যই যে মানটা দেওয়া থাকবে সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার জন্য সেলসিয়াসের মানের সাথে 273 যোগ করতে হবে। তাহলে আমার এখানে 127 ডিগ্রি সেলসিয়াস আছে, এর সাথে 273 যোগ করে কেলভিনে নেওয়া হয়েছে। কেলভিনে মানটা আসছে কত 400 কেলভিন। উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল টু হট, উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল টু হট। তো আমার আমরা যে সূত্রটা লিখব, আমরা যদি এই তিনটা সিম্বল দিয়ে আমাকে সূত্রটা লিখতে হবে। আমাদের যদি সূত্র মনে থাকে বা মুখস্থ থাকে তাহলে আমরা সহজেই সূত্রটা ধরতে পারবো। আচ্ছা, তাহলে আমার এখানে কি সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে? আমরা জানি ইটা ইকুয়াল টু T1 মাইনাস T2/T1। কোনো অঙ্কের ক্ষেত্রে কোন সূত্রটা যখন কোনো জায়গায় দেওয়া থাকে এখানে ইন্টু 100% দেওয়া থাকে। যদি আমার দক্ষতার মানটা দেওয়া থাকে তখন এই 100%টা লেখা দরকার নেই। কিন্তু কখনো যদি আমাকে দক্ষতা বের করতে বলে তখন আমাকে অবশ্যই 100% দিতে হবে, ইন্টু 100% দিতে হবে। তাই আমরা কখন সূত্রে 100% দিব, কখন দিব না সেটা আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা জানি এটা ইকুয়াল টু T1 মাইনাস T2/T1, বা আমার এখানে এটার মান দেওয়া ছিল 80%। তাহলে 80% মানে 80/100, 80কে 100 দিয়ে ভাগ করলে 0.8 আসে, ইকুয়াল টু এখানে T2-র মানটা আমরা বসাই দিলাম T1 মাইনাস 400/T1। এখন আমরা এই সমীকরণটা থেকে সহজেই ক্যালকুলেশন করে T1-এর মানটা বের করতে পারবো। আমরা দেখি নিচের ক্যালকুলেশনটা, বা T1 ইকুয়াল টু 0.8 T1 আর গুণ করে দিলাম আমরা ইকুয়াল টু 400। তারপরে আমরা T1 বিয়োগ করলাম, অর্থাৎ T1 মাইনাস 0.8 T1 কত হয় 0.2 T1 ইকুয়াল টু 400। তাহলে যখন আমার 0.2টা ওই পাশে যাবে, এখানে গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে যাবে, ভাগ করলে T1-এর মানটা কত আসে 2000 ক্যালভিন। এখানে যদি আমরা মানটা 2000 ক্যালভিনে রেখে দিই তাও হবে, কিন্তু আমার যেহেতু অঙ্কে মানটা দেওয়া আছে সেলসিয়াসে, তাই আমাকে সেলসিয়াসে নেওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত হবে। তাহলে আমার এখানে উৎসের তাপমাত্রা কত আসলো 1727 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখান থেকে একটা বিষয় বুঝতে পারছি, সবসময় উৎসের তাপমাত্রা কিন্তু বেশি থাকে, তাই না? উৎসের তাপমাত্রা এবং গ্রাহকের তাপমাত্রা কখনো সমানও হতে পারে না। সমান হলে কি ঘটে সেটা আমরা পরে আলোচনা করব, অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে যখন আলোচনা করব। তাহলে আমরা যে অঙ্কটা করলাম খুবই সহজ একটা অঙ্ক ছিল। আমার এখানে উৎসের তাপমাত্রা বের করা হয়েছে। আমরা পরের অঙ্কটাতে যাই। একটি কার্নো ইঞ্জিনে যখন 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপগ্রাহকের থাকে, অর্থাৎ একটি কার্নো ইঞ্জিনের যখন 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 50%। যখন
গ্রাহকের তাপমাত্রা 27°C, তখন কর্মদক্ষতা থাকে 50%। এখন কর্মদক্ষতাকে 50 থেকে আমি 60% করতে হবে, অর্থাৎ দক্ষতাটা বাড়াতে হবে। বাড়াতে হলে উৎসের তাপমাত্রার কি পরিবর্তন আনতে হবে? আমাকে যখন কোনো ইঞ্জিনের দক্ষতা বাড়াতে হয় তখন উৎসের তাপমাত্রা কি পরিবর্তন, উৎসের তাপমাত্রাটা বাড়াতে হবে না কমাতে হবে? কি করলে দক্ষতা বাড়বে? আমরা তাহলে এক্ষেত্রে দুইটা ক্ষেত্রে উৎসের তাপমাত্রা বের করতে হবে। তারপরে অর্থাৎ প্রথম ক্ষেত্র থেকে যদি উৎসের তাপমাত্রা দ্বিতীয় ক্ষেত্রে কম না বেশি আসে, তখনই আমরা বুঝতে পারবো যে উৎসের তাপমাত্রা কি বাড়াতে হবে না কমাতে হবে। তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে? গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। এর আগের অঙ্কে আমরা জেনেছি যে গ্রাহকের তাপমাত্রাকে T2 দিয়ে প্রকাশ করা হয়, আর দক্ষতাকে বা কর্মদক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে দুইটা দক্ষতা আছে, ইটা 1, একটা হবে ইটা 1 আর একটা হবে ইটা 2। আমার দুই ক্ষেত্রেই বের করতে হবে উৎসের তাপমাত্রা। তাহলে আমার কি কি দেওয়া আছে আমরা একটু লিখি নিচে। সমাধান দেওয়া আছে তাপগ্রাহকের তাপমাত্রা T2 = 27°C। একে ক্যালভিনে নিলাম। কিভাবে নিলাম? 273 যোগ করে ক্যালভিনে নিলাম, অর্থাৎ 400 ক্যালভিন। দক্ষতা ইটা 1 = 50%। 50% মানে কি? 50/100 সমান কত হয়? 0.5। দক্ষতা ইটা 2 = 60%। 60% মানে কত? 60/100, অর্থাৎ 0.6। উৎসের তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি বের করতে হবে। আমরা সহজে বুঝতে পারছি যে এখানে কি সূত্রটা আমাদেরকে ব্যবহার করতে হবে, তাই না? আমাকে এখানে দক্ষতার যেহেতু মান দেওয়া আছে, তাই আমাকে অবশ্যই দক্ষতার সূত্র ব্যবহার করতে হবে। দক্ষতার কি কি সূত্র তোমরা জানো? একটু মনে করার চেষ্টা করো যে দক্ষতার কি কি ধরনের সূত্র তোমাদের জানা আছে। প্রথমেই আমরা লিখলাম যে আমরা জানি ইটা 1 = T1 - T2/T1। এখানে কিন্তু আমরা 100% দেই নাই, যেহেতু দক্ষতার মান দেওয়া আছে 100%টা দেওয়া লাগবে না। তো এখানে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এখানে দক্ষতার মান বসালাম, আর গুণ করলাম। তারপরে আমরা T1গুলো এক পাশে নিব, T1-এর মানগুলো এক পাশে নিব, সেখান থেকে বিয়োগ করে একবারে এখানে করে দেওয়া হয়েছে। যে এত ভেঙে ভেঙে করার দরকার নেই আমাদের, যেহেতু আমরা একটু উপরের ক্লাসে পড়ি, আমরা 4-5-এ পড়ি না। একবারে T1 = 800 ক্যালভিন এসেছে। T1 দ্বারা কি বোঝাচ্ছে? গ্রাহকের তাপমাত্রা 800 ক্যালভিন এসেছে। আমাকে দ্বিতীয় যে দক্ষতা দেওয়া আছে, এই দক্ষতা দিয়েও আমাকে আবার গ্রাহকের তাপমাত্রা বের করতে হবে। তাহলে উৎসের তাপমাত্রা বের করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে উৎসের তাপমাত্রা এখানে দিয়েছি T1, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমরা T1 দিতে পারবো না, তাহলে দুই ক্ষেত্রে উৎসের তাপমাত্রাটা সেম হয়ে যাবে। তাহলে আমরা কি দিব দ্বিতীয় ক্ষেত্রে উৎসের তাপমাত্রা? অন্য আরেকটা সিম্বল। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখো যে দ্বিতীয় ক্ষেত্রে আমি দিয়েছি T1'। আগে ছিল T1, আর এখন এখানে কি দিয়েছি? T1'। একই সূত্র, শুধু T1-এর জায়গায় T1' দিয়েছি, এবং একইভাবে আমরা মানটা বের করেছি। এখানে T1'-এর মান কত আসছে? 1000 ক্যালভিন। তাহলে আগে T1-এর মান অর্থাৎ উৎসের তাপমাত্রা আসলো 800 ক্যালভিন, আর এখন এসেছে কত? 1000 ক্যালভিন। তাহলে উৎসের তাপমাত্রা কি বৃদ্ধি পেয়েছে? তাহলে আমাকে যদি দক্ষতা 50% থেকে 60% করতে হয়, আমাকে উৎসের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা কি লিখব? সুতরাং উৎসের তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি = 1000 ক্যালভিন বিয়োগ 800 ক্যালভিন সমান কত? 200 ক্যালভিন। সুতরাং উৎসের তাপমাত্রার পরিবর্তন 200 ক্যালভিন। অর্থাৎ আগের যে অঙ্কটা ছিল সেখানে একটা সূত্র ইউজ করা হয়েছে, শুধু দক্ষতার সূত্র। এখানে আরেকটু বড় আকারের, এখানে দুইটা সূত্র ইউজ করা হয়েছে। আমরা এরপরে 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বর অঙ্কটা দেখি আমরা যে 100°C তাপমাত্রার 5 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে। এন্ট্রপির পরিবর্তন কত হবে তা নির্ণয় করো। এখানে একটা মান দেওয়া আছে যে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপের মানটা দেওয়া আছে। তাহলে আমার এখানে কার মান নির্ণয় করতে হবে? এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে হবে। তাহলে আমার এখানে 4টা জিনিস দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, 4টা জিনিস দেওয়া আছে। তাপমাত্রা দেওয়া আছে,
এখানে কিন্তু আর উৎস তাপগ্রাহক এমন হবে না, শুধু তাপমাত্রা। তাপমাত্রা দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস, ভর দেওয়া আছে পানির ভর 5 কেজি, আর কি দেওয়া আছে, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ দেওয়া আছে। তাহলে আমরা যদি এন্ট্রপির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মুখস্থ করি তাহলে সহজেই আমরা এই অঙ্কটা পারবো। খুবই সহজ একটা অঙ্ক। কিভাবে করতে হবে, দেওয়া আছে কি কি দেওয়া আছে, তাপমাত্রা টি ইকুয়াল টু 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে 273 যোগ করে ক্যালভিনে নেওয়া হয়েছে, অর্থাৎ 373 ক্যালভিন। ভর দেওয়া আছে পানির ভর, এম ইকুয়াল টু কত, 5 কেজি। পানির বাষ্পীভবনে আপেক্ষিক সুপ্ততাপ দেওয়া আছে, এলভি ইকুয়াল টু যে মানটা দেওয়া আছে, এই মানটা কখনো কখনো অঙ্কে দেওয়া থাকবে না প্রিয় বন্ধুরা, তোমাদেরকে তখন মুখস্থ বসাতে হবে। এই মানটা মুখস্থ রাখাটা খুবই জরুরি। এখানে দেওয়া আছে কিন্তু কখনো কখনো অঙ্কের এই মানটা দেওয়া থাকবে না, তখন তোমাকে মুখস্থ বসাতে হবে। এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস ইকুয়াল টু হট, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তনের অনেকগুলো সূত্র আছে। এখানে খুবই সহজ যে সূত্রটা সেটা দিয়ে আমরা অঙ্কটা করব। তোমরা একটু মনে করার চেষ্টা করো যে কোন সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। আমরা জানি ডেল্টা এস ইকুয়াল টু এমএলভি বাই টি, এখানে এমএলভি বাই টি। তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই খুব সহজেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। মানগুলো বসানোর পরে এন্ট্রপির পরিবর্তনটা আমার কত আসছে, খুব বড় একটা মান আসছে, এবং এন্ট্রপির পরিবর্তনের যে একক জুল কেলভিন ইনভার্সন, এটা 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 তোমাকে বসাতে হবে। শুধু মানটা বসালে হবে না, এককগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এন্ট্রপির পরিবর্তন আমরা বের করলাম খুবই সহজ একটা সূত্র দিয়ে। এখানে যদি পানির বাষ্পীভবনে এমএলভি না দিয়ে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ থাকতো তাহলে এমএলএফ দিতাম। আমরা 4 নম্বর অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানেও আমি এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে হবে, কিন্তু এখানে তাপমাত্রা দেওয়া আছে 2টা। আমি কারণ এন্ট্রপির অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, পরীক্ষায় এই অঙ্কগুলোই বেশি আসে, সেই জন্য 2টা অঙ্ক দিয়েছে এন্ট্রপির পরিবর্তনে। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উত্তীর্ণ করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা। আগের যে অঙ্কটা ছিল সেখানে তাপমাত্রা ছিল 1টা, আর এখানে তাপমাত্রা হচ্ছে 2টা। আর পানির আপেক্ষিক তাপ এই মানটাও দেওয়া থাকে না, মুখস্থ বসাতে হয়, এখানে আমি দিয়ে দিয়েছি। তাহলে আমরা কি এন্ট্রপির দ্বিতীয় সূত্রটা আমরা কি দিয়ে করব, দেওয়া আছে তাপমাত্রা T1, এখানে কিন্তু উৎস বা তাপগ্রাহকের তাপমাত্রা এ ধরনের কিছু লেখা যাবে না। তাপমাত্রা T1 273, তাপমাত্রা T2 ইকুয়াল টু 373 ক্যালভিন, পানির আপেক্ষিক তাপ, ভর, এন্ট্রপির পরিবর্তন আগের মতো। এগুলো তোমরা পারো, এগুলো ব্যাখ্যা করার কিছু নেই এগুলো। তারপরে আমরা জানি এন্ট্রপির যে সূত্র, এই সূত্রটাকে বিভিন্ন বইয়ে ইন্টিগ্রেশন দিয়ে করে তারপরে এই জায়গাটা নিয়ে আসা হয়। আমরা এখানে একবারে বসিয়ে দিয়েছি, আমাদের এত ভেঙে ভেঙে করতে হবে না। তাহলে এখন যদি আমরা এই সূত্রটা জানি MSW ln T2 বাই T1, তাহলে মানগুলো বসিয়ে দিলাম, তাহলে আমাদের অঙ্কগুলো হয়ে গেলো। তাহলে ফিজিক্সের অঙ্ক করা কিন্তু খুবই সহজ, তাই না? এখানে সূত্রগুলো জানা থাকলে আর কিছু তোমার চিন্তা করতে হবে না, তুমি এমনি বুঝতে পারবে যে কোন সূত্রটা তোমার এখানে ব্যবহার করতে হবে। আর যদি সূত্র নিয়ে অর্থাৎ কি হবে কি হবে না, স্কোয়ার হবে কি হবে না, T1 হবে উপরে না T2 উপরে হবে, এই ধরনের কনফিউশন যদি থাকে তাহলে তোমরা অঙ্কগুলো ভালো মতো করতে পারবে না। লাস্ট অঙ্ক, আমরা 5 নম্বর অঙ্কে চলে আসি। একটি কার্নো ইঞ্জিনে উৎসের তাপমাত্রা 400 কেলভিন, এই উষ্ণতা উৎস থেকে এটি 840 জুল তাপ গ্রহণ করে এবং তাপগ্রাহকে 630 জুল তাপ বর্জন করে। গ্রাহকের তাপমাত্রা কত এবং ইঞ্জিনটির কর্মদক্ষতা কত? এখন 2টা জিনিস চেয়েছে, গ্রাহকের তাপমাত্রা কী দিয়ে প্রকাশ করা হয় T2, এবং ইঞ্জিনটির কর্মদক্ষতা কী দিয়ে প্রকাশ করা হয় ইটা। এই 2টা জিনিস তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমেই আমার অঙ্কগুলো যে কি কি দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে আমরা সেটা সহজেই আমরা লিখতে পারবো যদি আমরা জানি কোনটাকে কী দিয়ে প্রকাশ করা হয়। উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল টু 400 ক্যালভিন, উৎসের তাপকে কিন্তু টি দিয়ে প্রকাশ করা হয় না, কিউ। উৎসের তাপ Q1 ইকুয়াল টু 840 জুল, তাপগ্রাহকের তাপ Q2 ইকুয়াল টু 630 জুল, গ্রাহকের তাপমাত্রা T2 ইকুয়াল টু হট।
গ্রাহকের তাপমাত্রা T2 ইকুয়াল টু হোয়াট, কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু হোয়াট। আমরা জানি খুব সহজ একটা সূত্র, Q1/Q2 ইকুয়াল টু T1/T2। এটা দিয়ে আমরা সহজে মানগুলো বসিয়ে T2 মানটা বের করলাম। আবার ইটার যে সূত্র এটা আমরা জানি, আগেই বলেছিলাম যে যদি দক্ষতা বের করতে হয় তখন আমরা ইনটু 100% দিব। এখানে দক্ষতা বের করা হয়েছে, সেই জন্য এই সূত্রটা আগের বার আমরা 100% দেই নাই, কিন্তু এখানে ইনটু 100% দিয়েছি। তাহলে আমাদের দক্ষতা কত আসছে? 25%। উত্তর, গ্রাহকের তাপমাত্রা 300 কেলভিন এবং কর্মদক্ষতা 25%। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই শেষ করি আমরা লেকচার। আমরা যে আলোচনাগুলো করলাম অত্যন্ত মনোযোগ সহকারে বাসায় এগুলো দেখতে থাকো, এবং যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করো। বাসায় সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমরা যে আমি যে গাণিতিক সমস্যা বলে তোমাদেরকে দেখালাম সেগুলো বাসায় সূত্রগুলো মুখস্থ করে তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করো। আমরা আগামী অর্থাৎ আমাদের 4 নম্বর লেকচারে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। আস্তে আস্তে এইভাবে আমাদের এক এক করে অধ্যায়গুলো শেষ হয়ে যাবে। এগুলো কিন্তু আমাদের আর ক্লাসে আমরা করানোর সুযোগ পাবো না। সো সবাই বাসায় এগুলো দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকো। থ্যাংক ইউ।